Dear students, Calcutta University, BCom Semester 3 under CCF system as per National Education Policy. আমি শুভাশিস ভট্টাচার্য, BCom ক্লাসরুম ঠাকুরিয়া। আমার ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের আমি কস্ট অ্যাকাউন্টিং ক্লাস করাচ্ছি। তোমাদের এটা হচ্ছে তোমাদের কস্ট অ্যাকাউন্টিং 2। আচ্ছা, তো এর আগে আমি কস্ট বুককিপিং করিয়েছিলাম, তার ভিডিও আমি দিয়েছিলাম। তারপরে আমি কিন্তু প্রসেস কস্টিংও করিয়েছিলাম, যদিও সেটার কোনো ভিডিও ক্লাস আমার কিন্তু দেওয়া হয়নি, আমি নিশ্চয়ই দিয়ে দেবো। এখন আমি তোমাদের কন্ট্রাক্ট কস্টিং করাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আগে একটু বলে দিই, কন্ট্রাক্ট কস্টিং এর কিন্তু একটা প্রফর্মা আমি দিয়েছিলাম। প্রফর্মা এখানে আমার দিতে লাগবে না, আমি যেভাবে অঙ্ক করিয়ে দেবো সবকটা অঙ্ক কিন্তু এভাবেই কিন্তু হবে। একটু বলে দিই যে কন্ট্রাক্ট কস্টিং হলো ওয়ান টাইপ অফ জব কস্টিং, ঠিক আছে? আর মেনলি তোমার হচ্ছে কি যারা মানে কনস্ট্রাকশন কোম্পানি যারা আছে তারা কিন্তু এই কন্ট্রাক্ট কস্টিংটা অ্যাপ্লাই করে। দেখো, জব কস্টিং, কন্ট্রাক্ট কস্টিং, ব্যাচ কস্টিং, প্রসেস কস্টিং, এগুলো কিন্তু সবই হলো আমাদের হলো কি মানে স্পেশাল টাইপ অফ কস্টিং, ঠিক আছে? এগুলো সব স্পেশাল টাইপ অফ কস্টিং এর মধ্যে পড়ে। তো কন্ট্রাক্ট কস্টিং এর ব্যাপারে বললাম, যেটা হলো ওয়ান কাইন্ড অফ কিন্তু জব কস্টিং, ঠিক আছে? মানে অর্ডার অনুযায়ী কিন্তু কাজ করা হয়। কন্ট্রাক্ট যেটা জব কস্টিং মানে কি, আমরা কোনো জবের অর্ডার পেয়েছি, সেটাকে আমরা মানে এক্সিকিউট করব। তো কন্ট্রাক্টও সেরকম, মানে অর্ডারের বেসিসে কিন্তু মানে কন্ট্রাক্টর কাজ করে। তো ওই জন্য বললাম আমি যে কন্ট্রাক্ট কস্টিং হলো ওয়ান টাইপ অফ জব কস্টিং। এবার আমি বলবো কন্ট্রাক্টগুলো আমরা মানে দু রকমের কন্ট্রাক্ট করতে হয়। একটা হলো কমপ্লিট কন্ট্রাক্ট, আর একটা হলো ইনকমপ্লিট কন্ট্রাক্ট। কমপ্লিট কন্ট্রাক্ট মানে যেগুলো এক বছরের মধ্যে কিন্তু কন্ট্রাক্টগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। যদিও তোমাদের পরীক্ষায় কিন্তু এই কমপ্লিট কন্ট্রাক্টগুলো দেওয়া হয় না, তোমাদের কিন্তু সবসময় দেওয়া হয় ইনকমপ্লিট কন্ট্রাক্ট। এবার একটুখানি আমি বলে দিই, আমি অঙ্কটা শুরু করব। তো ইনকমপ্লিট কন্ট্রাক্টের ব্যাপারে একটুখানি বলে দিই। মানে কন্ট্রাক্ট কবে শেষ হবে এখন কিন্তু কিছু বলা যাচ্ছে না। এইবারে বছরের শেষে কন্ট্রাক্টর যে আছে তাকে তো তার প্রফিট লস তো বার করতে হবে, কারণ গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। সবথেকে বড় ব্যাপার হলো গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। কিন্তু অ্যাকচুয়াল প্রফিট বা লস এটা তো রিভিল করবে না। অ্যাকচুয়াল প্রফিট বা লস রিভিল করবে যখন কন্ট্রাক্ট কমপ্লিট হবে তখন গিয়ে। এবারে মানে কোন সময় গিয়ে অ্যাকচুয়াল কন্ট্রাক্টটা কমপ্লিট হবে এটা কিন্তু আমরা কিন্তু কেউই জানে না, কন্ট্রাক্টরও জানে না, কন্ট্রাক্টিও জানে না। কন্ট্রাক্টর মানে যে কাজটা করে, আর কন্ট্রাক্টি মানে যে কাজটা দেয়, ঠিক আছে? এইবারে কন্ট্রাক্টর কি করে, কন্ট্রাক্টির থেকে পার্ট পেমেন্ট নেয়, ঠিক আছে? এটা প্রত্যেক বছরের শেষে এই এস্টিমেটেড প্রফিট একটা বার করতে লাগে। যেটা বললাম যে প্রত্যেক বছরের শেষে যে প্রফিট বা লস যেটা বেরোচ্ছে, এটা কিন্তু একটা মানে এটা হলো একটা এস্টিমেটেড প্রফিট, ঠিক আছে? মানে অ্যাকচুয়াল প্রফিট বা লস সেটা কিন্তু আফটার কমপ্লিশন অফ দ্য কন্ট্রাক্ট, ঠিক আছে? তো গভর্নমেন্টকে মেইনলি ট্যাক্স পে করার জন্য প্রত্যেক বছরের শেষে একটা প্রফিট কিন্তু বার করা হয়। এই প্রফিটটা কিন্তু অ্যাকচুয়াল প্রফিট না, এটা কিন্তু আমাদের কিন্তু এস্টিমেট প্রফিট। তো সেই প্রফিট কতখানি আমরা পিএল এ ট্রান্সফার করব তার রুল তো আমি বলে দেবো। তো এইবারে যেগুলো আমরা করছি এগুলো হলো আমাদের কি বললাম যে ইনকমপ্লিট কন্ট্রাক্ট, ঠিক আছে? আচ্ছা, তো প্রফর্মা আমি কি বললাম, আমাকে আর আলাদা করে দিতে লাগছে না, আমি অঙ্ক যেভাবে করাবো সেভাবেই আমরা চলবো। তো একটুখানি এই যে প্রফিট যেটা ট্রান্সফার করা হবে প্রফিট আর লস অ্যাকাউন্টে, এস্টিমেটেড প্রফিট যেটা, তো সেটার রুল কি আছে আমি একটুখানি বলে দেব। প্রত্যেক বছরের শেষে মানে যে কন্ট্রাক্টটি আছে সে কি করে, একজন আর্কিটেকচারকে অ্যাপয়েন্ট করায়, কতখানি কাজ কমপ্লিট হয়েছে তার ব্যাপারে একটা সার্টিফিকেট দিতে বলে। এটাকে বলা হয় ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। ওই ওয়ার্ক সার্টিফাইড যতখানি পার্সেন্টেজের জন্য ওয়ার্ক সার্টিফাইড দেবে মানে আর্কিটেকচার, সেই বেসিসে কি করে কন্ট্রাক্টরকে ক্যাশ পেমেন্ট করে। কারণ কন্ট্রাক্ট কমপ্লিট হচ্ছে না, পুরো পেমেন্ট কিন্তু এখন দেওয়ার কোনো প্রশ্ন নেই, ঠিক আছে? তাহলে কন্ট্রাক্টরকে কিন্তু পার্ট পেমেন্ট করে। সেটা কিন্তু ডিপেন্ড করে যে কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে তার উপরে। এটাকে আমরা বলি পার্সেন্টেজ অফ ওয়ার্ক সার্টিফাইড। এটা একজন আর্কিটেকচারকে কন্ট্রাক্টটি অ্যাপয়েন্ট করায়। সে এসে সবকিছু তোমার হচ্ছে কি মানে চেক করে মানে সবকিছু মানে কতখানি কাজ কমপ্লিট হলো সেই ব্যাপারে কিন্তু একটা মানে সার্টিফিকেট দেয়। এটাকে মানে সবকিছু সুপারভিশন করে মানে কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে এটার ব্যাপারে কিন্তু একটা সার্টিফিকেট দেয়। এটাকে বলা হয় ওয়ার্ক সার্টিফাইড। এই ওয়ার্ক সার্টিফাইডের বেসিসেই কিন্তু কন্ট্রাক্টটি কি করে, কন্ট্রাক্টরকে টাকা পেমেন্ট করে। এবার একটা জিনিস তোমাকে বলে দিই, আমাদের এবারে পুরো যতখানি ওয়ার্ক সার্টিফাইড হয় কন্ট্রাক্টে কিন্তু ততখানি টাকা কিন্তু কখনো কিন্তু দেয় না, ঠিক আছে? তার থেকে একটা রিটেনশন মানি কিন্তু কেটে রেখে দেয়, কারণ কাজটা ঠিকঠাক ভাবে করেছে কি না করেছে মানে সেটা তো এক্ষুনি তো জানা সম্ভব হচ্ছে না কন্ট্রাক্টে। এই কারণে কি করে, ওয়ার্ক সার্টিফাইডের বেসিসে টাকা দিচ্ছে,
এবার কি করে ওয়ার্ক সার্টিফাইড যতখানি পুরো টাকাটা কিন্তু মানে সেই বেসিসে যতখানি টাকা দেওয়া উচিত সেটা কিন্তু পুরোটা কিন্তু দেয় না, তার থেকে একটা রিটেনশন মানি কেটে রেখে দেয়। তাহলে আমরা জেনে রাখবো যে কন্ট্রাক্টরকে যে টাকাটা দিচ্ছে, মানে কন্ট্রাক্টর সোজা কথা যে টাকাটা পাচ্ছে সেটা হলো ওয়ার্ক সার্টিফাইড থেকে ওই রিটেনশন মানিটা মাইনাস করে। তার মানে ক্যাশ রিসিভ যেটা হবে, কন্ট্রাক্টরের ভিউ পয়েন্টে তো ক্যাশ রিসিভড হবে, ক্যাশ রিসিভড হবে অল টাইম ওয়ার্ক সার্টিফাইড থেকে ক্যাশ রিসিভটা মাইনাস করে। এবার আমরা যেটা করব কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, এটা কিন্তু মানে কন্ট্রাক্টরের বইতে কিন্তু আমরা করব। তো কন্ট্রাক্টরের বইতে আমাদের কি কি অ্যাকাউন্ট খুলতে দেয়, মেইনলি মানে যেটা বড় অ্যাকাউন্ট, আসল যেটা অ্যাকাউন্ট সেটা হলো একটা কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, এটা থেকে আমরা প্রফিট বা লস পাবো। আমাকে কখনো কখনো একটা কন্ট্রাক্ট অ্যাকাউন্টও খুলতে দিতে পারে, আবার কখনো কখনো আমাকে কিন্তু মানে ওয়ার্ক সার্টিফাইডের যেটা ওয়ার্ক ইন প্রোগ্রেসের ভ্যালুয়েশন কিন্তু আমাকে করতে দেয়, ওয়ার্ক ইন প্রোগ্রেসের ভ্যালুয়েশন করতে দেয়। এই টোটাল জিনিস নিয়ে কিন্তু আমাদের একটা অঙ্ক হয়। তো এখন আমি যে অঙ্কটা করাচ্ছি একদম প্রথম দিককার ক্লাস, হ্যাঁ, এরপরে আস্তে আস্তে আমি একটু শক্ত অঙ্কের দিকে যাব। এখানে শুধুমাত্র কিন্তু আমাদের কন্ট্রাক্ট অ্যাকাউন্ট খুলতে দিয়েছে, আমি অঙ্কটাকে করে দিচ্ছি। আর যথারীতি যখন চ্যানেলে আমি ইউটিউব চ্যানেলে যখন আপলোড করব, তোমরা ডেসক্রিপশনে গেলে লিংক পেয়ে যাবে, সেখান থেকে অঙ্কটা তোমরা পেয়ে যাবে। আচ্ছা, আমাদের একটা প্রোফর্মা ড্র করতে হবে। প্রোফর্মাটা হলো এখানে কিন্তু কোনো ডেট কলম বলে কিছু হয় না, কারণ কন্ট্রাক্টটা আমরা কিন্তু কন্ট্রাক্ট অ্যাকাউন্ট যেটা আমরা করি একটা পিরিয়ডের শেষে, মানে ফর দ্য ইয়ার এন্ডেড বা ফর দ্য পিরিয়ড এন্ডেড, ঠিক আছে, সেই কারণে কোনো ডেট কলম কিন্তু আমরা দেবো না। একটা মানে পার্টিকুলার অ্যামাউন্ট হবে আর একটা হচ্ছে কি অ্যামাউন্টের কলম হবে বোথ সাইডে, ডেবিট ক্রেডিট অবশ্যই আমরা দেবো। তার আগে আমি অঙ্কটাকে একটুখানি পড়ে দিচ্ছি। আর এটা তোমরা এমনিতেও পাবে, এটা হলো আমাদের সিইউ বিকম অনার্স 2012 এর অঙ্ক আমাদের। আমি একটু অঙ্কটাকে একটু পড়ে দিচ্ছি, দেখো কি বলেছে। এ ফার্মস অফ বিজনেস কন্ট্রাক্টর আন্ডারটুক আ কন্ট্রাক্ট ফর ₹3,50,000। এইটা হলো আমাদের কন্ট্রাক্ট প্রাইসটা বলে দেওয়া আছে। মন দিয়ে কিন্তু অঙ্ক শোনো, বুঝতে পারবে। তো মোটামুটি 5টা-6টা আমি কন্ট্রাক্টের অঙ্ক করিয়ে দেবো, তোমরা কিন্তু তার মধ্যে থেকে কিন্তু পেয়ে যাবে। তবে এটা কিন্তু অনেক সহজ অঙ্ক, যেটা আমি পড়াচ্ছি এটা কিন্তু একটু প্রিলিমিনারি দিকে মানে সহজ দিককার অঙ্ক। আচ্ছা, তো কন্ট্রাক্ট প্রাইস কিন্তু আমাদের বলে দিল 3.5 লাখ টাকা। বলছে দ্য ফলোইং পার্টিকুলারস আর ফার্নিশড ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2023। তার মানে আমাদের এক বছরের অ্যাকাউন্ট মানে করবো আমরা 31 ডিসেম্বর 2023 তে, যেখানে কি আমাদের বছর কমপ্লিট হচ্ছে। আচ্ছা, আমাদের মেটেরিয়াল বলে দিয়েছে, বলেছে একটা ডাইরেক্ট পারচেজ, আমি এগুলো সব বুঝিয়ে পড়াবো। একটা বলেছে ডাইরেক্ট পারচেজ আর একটা বলেছে ইস্যুড ফ্রম স্টোর। হ্যাঁ, তার মানে একটা মার্কেট থেকে মাল কিনেছে, আবার এদের নিজেদের একটা মানে স্টোরও থাকে, সেখান থেকেও কিছু মাল সাপ্লাই করেছে। আর একটু বলে দিই, এই কন্ট্রাক্ট যেখানে কাজটা হয় এই জায়গাটাকে বলা হয় সাইট, ঠিক আছে। তাহলে সাইটেতে একটা ডাইরেক্ট মেটেরিয়ালও পারচেজ করেছে মার্কেট থেকে, আবার একটা কি করেছে, ওর যে স্টোর আছে পার্সোনাল স্টোর, সেখান থেকেও কিন্তু কন্ট্রাক্টে ওরা মাল ট্রান্সফার করেছে। তাহলে একটা হলো ডাইরেক্ট পারচেজ আর একটা হলো ইস্যুড ফ্রম স্টোর। এবার বলছে ডাইরেক্ট এক্সপেন্সেস একটা বলে দিয়েছে। তারপর আমাদের বলে দিয়েছে সাব কন্ট্রাক্ট চার্জেস। হ্যাঁ, অনেক সময় কি করে মেন কন্ট্রাক্টর পুরো কন্ট্রাক্টটাকে নিল, এবার সে কি করে আবার সাব কন্ট্রাক্ট দিয়ে দেয়, মানে অন্যজনকে আবার কন্ট্রাক্ট দিয়ে দেয়, ঠিক আছে, এগুলোকে বলে সাব কন্ট্রাক্টিং। তো সেই সাব কন্ট্রাক্ট একটা চার্জেস বলে দিয়েছে, এগুলো সব কন্ট্রাক্টের আমাদের খরচা। এবার বলছে মেটেরিয়াল ইন হ্যান্ড অন 31/12/2023, মানে এটা আমাদের ক্লোজিং মেটেরিয়াল। তারপর বলছে আউটস্ট্যান্ডিং ওয়েজেস অন 31/12/23, বছরের শেষে ওয়েজেস আমাদের আউটস্ট্যান্ডিং আছে। বলছে ক্যাশ রিসিভড, পরিষ্কার বলে দিয়েছে 90% অফ ওয়ার্ক সার্টিফাইড। এই জায়গাটা আমি একটুখানি বলবো, তোমাদের অঙ্কেতে এগুলো টিপস অঙ্কের বলে দিচ্ছি, মানে আইদার ওয়ার্ক সার্টিফাইড অর ক্যাশ রিসিভড, যে কোনো একটা কিন্তু তোমাকে অঙ্কে বলে দেবে, দুটো কিন্তু কখনো কিন্তু আমাকে দিয়ে দেবে না। আইদার ওয়ার্ক সার্টিফাইড দেবে বা ক্যাশ রিসিভড দেবে। যদি ওয়ার্ক সার্টিফাইড বলে দেয় তখন আমাকে ক্যাশ রিসিপ্ট বার করতে হবে, আর যদি ক্যাশ রিসিপ্ট বলে দেয় তখন আমাকে ওয়ার্ক সার্টিফাইড বার করতে হবে। একটা কমন সেন্স মনে রেখে দেবে, ওয়ার্ক সার্টিফাইড সবসময় বড় হয়, ক্যাশ রিসিপ্ট সবসময় ছোট হয়। কারণ ওয়ার্ক সার্টিফাইড থেকে আমি এক্ষুনি বলেছি একটা রিটেনশন মানি কেটে কন্ট্রাক্টরকে টাকা দেয়। তো সোজা কথা ক্যাশ রিসিপ্ট যেটা হচ্ছে ওয়ার্ক সার্টিফাইড থেকে নিশ্চয়ই সেটা কম হবে। তার মানে ক্যাশ রিসিপ্ট সবসময় কম হবে আর ওয়ার্ক সার্টিফাইড মানে বেশি হয়। তো যখন আমরা ওয়ার্ক সার্টিফাইড যদি বলে দেয়, আমাদের যদি ক্যাশ রিসিপ্ট বার করতে হয় 100টা আমাদের নিচে বসবে, ঠিক আছে, কারণ ক্যাশ রিসিপ্টটা আমাদের ছোট। আর যখন ক্যাশ রিসিপ্ট বলে দেবে আমরা ওয়ার্ক সার্টিফাইড যখন বার করব তখন কিন্তু 100টা আমাদের উপরে বসবে। এটা একটা অঙ্কের টিপস, ছোট ছোট জিনিস আমি বলে দিলাম। ওয়ার্ক সার্টিফাইড বড় হয়, যখন ক্যাশ রিসিপ্ট থেকে ওয়ার্ক সার্টিফাইড বার করব তখন 100টা উপরে বসবে, আর যখন ওয়ার্ক সার্টিফাইড থেকে ক্যাশ রিসিপ্ট বার করব তখন আমাদের কিন্তু 100টা নিচে বসবে, ঠিক আছে।
তাহলে আমাদের ক্যাশ রিসিপ্ট বলে দিয়েছে 90% অফ ওয়ার্ক সার্টিফাইড, তার মানে আমরা বুঝে গেলাম 10% হলো রিটেনশন মানি। ঠিক আছে, 10% রিটেনশন মানি কেটে ওয়ার্ক সার্টিফাইডে 90%, তার মানে কন্ট্রাক্টরকে টাকা দিয়ে দিয়েছে। এবার বলছে ওয়েজেস, হ্যাঁ, ফর লেবার, মানে লেবার বলে দিয়েছে। আচ্ছা, জেনারেল প্লান্ট ইন ইউজ একটা বলে দিয়েছে তোমার, রিটেন ডাউন ভ্যালু বলে দিয়েছে 90,000, আর ডেপ্রিসিয়েশন দেওয়ার বলে দিয়েছে তোমার 10,000। এইখানে একটা জিনিস আমি বলবো যে যদি জেনারেল প্লান্ট হয় তার ডাইরেক্ট ডেপ্রিসিয়েশনটা আমরা কিন্তু লিখবো ডেবিট সাইডে, আর যদি স্পেশাল প্লান্ট হয় তাহলে কিন্তু ডাইরেক্ট ডেপ্রিসিয়েশনটাকে আমরা লিখবো না, ডেবিট সাইডে পুরো প্লান্টের ভ্যালুটাকে লিখবো, আর ক্রেডিট সাইডে আমরা WDVটাকে লিখবো। তার মানে অটোমেটিক্যালি কিন্তু আমাদের ডেপ্রিসিয়েশনটাই ডেবিট সাইডে কিন্তু আমরা চার্জ করছি। কিন্তু জেনারেল প্লান্ট বললে আমরা কিন্তু ওই ডেবিট ক্রেডিট দুই জায়গায় দেখাবো না, শুধু আমরা ডেপ্রিসিয়েশনটা ডেবিট সাইডে নিয়ে নেবো। আর যদি স্পেশাল প্লান্ট হয় তোমাকে কিছু মেনশন না করলে তুমি বুঝবে স্পেশাল প্লান্ট, জেনারেল প্লান্ট হলে ওরা কিন্তু মেনশন করে দেবে, যেরকম অঙ্কেতে আমাদের কিন্তু বলে দিল জেনারেল প্লান্ট। এক্ষুনি আমি বলে দিলাম যে জেনারেল প্লান্ট হলে শুধুমাত্র আমরা কিন্তু ডেপ্রিসিয়েশনটা ডেবিট সাইডে নেব। তাহলে যেটা WDV ওরা বলে দিল ওটা নিশ্চয়ই আমাদের কোনো ফাংশন হবে না, আমাকে ডেপ্রিসিয়েশন বলে দিয়েছে 10,000, এই ডেপ্রিসিয়েশনটা ডাইরেক্ট কিন্তু আমরা নিয়ে নেব। কিন্তু স্পেশাল প্লান্ট হলে কি বললাম, ডেবিট সাইডে পুরো প্লান্টের ভ্যালু দেখাবো, আর ক্রেডিট সাইডে আমরা WDVটা বার করে নেবো। ঠিক আছে, WDV কি করে বার করব না, যদি তোমার অনেক সময় অন্য প্লান্টে তোমার হচ্ছে কি প্লান্ট ট্রান্সফার করে, অন্য কন্ট্রাক্টে প্লান্ট ট্রান্সফার করে, প্লান্ট কিছু তোমার ড্যামেজ হয়ে যেতে পারে। ঠিক আছে, মানে সবকিছু মাইনাস করে তার থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করে আমাদের মানে WDVটা বার করতে, এগুলো একটু শক্ত টাইপের অঙ্ক হয়ে যায়। একদম প্রথমে কিন্তু এই অঙ্কটা আমি করাতে চাইছি না, এর পরের দিয়ে আবার দেখবো এরকম অঙ্ক করাবো যেখানে আমাদের কিন্তু WDV বার করতে লাগবে। আচ্ছা, বলছে শেয়ার অফ জেনারেল ওভারহেড বলে দিয়েছে, মেটেরিয়াল লস্ট বাই ফায়ার বলে দিয়েছে, আর কস্ট অফ আনসার্টিফাইড ওয়ার্ক, এই হলো আমাদের টোটাল সামটা বলে দিয়েছে। এবার আমরা মানে একটা কন্ট্রাক্ট অ্যাকাউন্ট বানাবো, বুকস অফ কন্ট্রাক্টর। ঠিক আছে, তাহলে আমি লিখছি যে বুকস অফ কন্ট্রাক্টরের নাম কি কিছু দিয়েছে? আচ্ছা, বুকস অফ আমাদের কি কোনো কন্ট্রাক্টরের নাম দিয়ে দেওয়া আছে? কন্ট্রাক্টরের কোনো আমাদের কিন্তু নাম দিয়ে দেওয়া নেই, তাহলে বুকস অফ আমি দিয়ে দিলাম ডট ডট। এবার আমি লিখছি কন্ট্রাক্ট, একটু বড় হবে কিন্তু অঙ্কগুলো, ঠিক আছে, কন্ট্রাক্ট নাম্বার ডট ডট অ্যাকাউন্ট। আমাকে যদি নাম্বার দেয় সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা আমাদের মেনশন করতে লাগবে। ফর দ্য ইয়ার এন্ডেড, for the year ended 31st 12/2023। তোমরা কিন্তু এখন কিন্তু টুকবে না, আমি বলে দিলাম, আগে বুঝে নাও, আমি বলিয়ে দিই, বুঝে নাও, তারপর তোমরা টুকবে সময় পাবে। তাহলে হ্যাঁ, এখানটাই করাচ্ছি আমি, ডেবিট ক্রেডিট মাস্ট হবে, মধ্যখান থেকে ডিভাইড করে নিলাম, একটা অ্যামাউন্টের কলাম দিলাম, আর এখানটা আমাদের পার্টিকুলার স্থান। ঠিক আছে, এটা হলো ডেবিট, এটা হলো আমাদের ক্রেডিট। এখানে আমরা লিখব পার্টিকুলারস, আর এটা হলো আমাদের অ্যামাউন্ট রুপিস। এখানটা আমাদের পার্টিকুলারস, আর এখানটা হবে আমাদের অ্যামাউন্ট রুপিস। obviously এই যে অঙ্কটা আমরা করাচ্ছি এটা কিন্তু ইনকমপ্লিট কন্ট্রাক্ট, আর যেভাবে আমি করাচ্ছি এইভাবেই কিন্তু প্রোফর্মা, মানে এইভাবেই কিন্তু অঙ্ক সবসময় হবে। আমি ডেবিট সাইডে আমরা আগে সমস্ত এক্সপেন্সেস গুলোকে লিখবো, আর ক্রেডিট সাইডে যত ক্লোজিং ব্যালেন্স গুলো আছে, সে মেটেরিয়াল হোক, প্লান্ট হোক, এগুলোকে আমরা ক্রেডিট সাইডে লিখবো। বা অন্য জায়গায় অন্য কন্ট্রাক্টে যদি কিছু ট্রান্সফার করে, মানে হাত থেকে যেগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলো আমাদের ক্রেডিট সাইডে বসবে। তাহলে প্রথমে আমাদের কি কি বলেছিল দেখো, যে ডাইরেক্ট পারচেজ, আর তোমাকে বলে দিয়েছে যে ইস্যুড ফ্রম স্টোর। তাহলে আমরা লিখি যে টু মেটেরিয়াল, মানে একটা মার্কেট থেকেও মাল কিনেছে, আবার একটা কি করেছে, স্টোর থেকেও মাল সাপ্লাই করেছে, নিজের স্টোর থেকে। টু মেটেরিয়াল বলে লিখলাম যে ডাইরেক্ট পারচেজ, ছোট ছোট করে লিখতে লাগবে, বড় হবে, ডাইরেক্ট পারচেজ। আর একটা বলে দিয়েছি ইস্যুড ফ্রম স্টোর। আচ্ছা, ডাইরেক্ট পারচেজ, হ্যাঁ আমাদের দিয়ে দেওয়া আছে 30,000, আর স্টোর থেকে নিয়েছে 10,000 টাকা, তাহলে 30,000 টাকা আর 10,000 টাকা। এরপর আমাদের কি বলেছে, এরপর আমাদের বলেছে ডাইরেক্ট এক্সপেন্সেস দিয়ে দেওয়া আছে 2,500, তাহলে টু এক্সপেন্সেস, ডাইরেক্ট এক্সপেন্সেস
2500। প্রোফর্মা একটু জানতে লাগবে, আমি আগেই বলে দিচ্ছি এগুলো কিন্তু স্পেশাল টাইপ অফ কস্টিং, ঠিক আছে? কাজে অন্যগুলোর থেকে এদের কিন্তু প্রোফর্মা গুলো বা অঙ্ক করা স্টাইল গুলো কিন্তু একটু আলাদা। আচ্ছা, টু ডাইরেক্ট এক্সপেন্সেস 2500। নেক্সট আমাদের কি বললো যে সাব কন্ট্রাক্ট চার্জেস দিয়ে দেওয়া আছে 6000 টাকা। হ্যাঁ, তাহলে টু সাব কন্ট্রাক্ট চার্জেস আমাদের দেওয়া আছে 6000 টাকা। 6000 টাকা যত খরচা সব আমি ডেবিট সাইডে লিখবো। এবার আমাদের বলেছে কি মেটেরিয়াল ইন হ্যান্ড অন 31/12/23 2000 ক্রেডিট সাইডে বসবে। আমরা লিখবো বাই মেটেরিয়াল ইন হ্যান্ড লিখলাম যে সিডি, যেহেতু এটা আমাদের ক্লোজিং ব্যালেন্স, ঠিক আছে? বাই মেটেরিয়াল ইন হ্যান্ড সিডি আমাদের কত বলে দেওয়া আছে? মেটেরিয়াল ইন হ্যান্ড 31/12/23 তে আমাদের বলে দেওয়া আছে দেখো 2000 রুপিস, ঠিক আছে? আমি কিন্তু সিডি লিখলাম বাই মেটেরিয়াল ইন হ্যান্ড সিডি, মানে মেটেরিয়াল ইন হ্যান্ডও থাকতে পারে, আবার অনেক সময় কিন্তু মেটেরিয়াল অ্যাট সাইটও থাকতে পারে। যাই হোক না কেন সেগুলো কিন্তু আমাদের ক্লোজিং ব্যালেন্স, ঠিক আছে? এবার আমাদের বলছে যে আউটস্ট্যান্ডিং ওয়েজেস অন 31/12/23 আমাদের দিয়ে দেওয়া আছে তোমার 6000 টাকা, ঠিক আছে? তাহলে আমরা লিখবো যে টু আউটস্ট্যান্ডিং ওয়েজেস সিডি কত মতো দেওয়া আছে? 6000 টাকা। সিডি লিখলাম, হ্যাঁ, কারণ কি এবছরের আউটস্ট্যান্ডিং কিন্তু নেক্সট ইয়ার আমাকে কিন্তু পে করতে লাগবে। আচ্ছা, তো আউটস্ট্যান্ডিং ওয়েজেস আমাদের ছিল হচ্ছে কি 6000 বছরের শেষে, ক্যাশ রিসিপ্টটা আমাদের পরে লাগবে, ঠিক আছে? এরপর বলছে যে ওয়েজেস ফর লেবার আছে আমাদের 40000, লিখি টু ওয়েজেস ফর লেবার, হ্যাঁ, টু ওয়েজেস ফর লেবার। আচ্ছা, হ্যাঁ, তো লেবার তো ওয়েজেস কত টাকা পে করেছে দেখো 40000 টাকা, 40000 রুপিস, 40000 রুপিস। এবার আমাদের জেনারেল প্ল্যান্টের ডেপ্রিসিয়েশনটাকে নেবে, এটার ব্যাপারে আমি আগেই বলে দিয়েছি। টু ডেপ্রিসিয়েশন অন জেনারেল প্ল্যান্ট ওদের 10000 টাকা দিয়ে দেওয়া আছে। আর স্পেশাল প্ল্যান্ট হলে বলে দিলাম এদিকে ডেবিট সাইডে পুরো প্ল্যান্টের ভ্যালু লিখবো, আর ক্রেডিট সাইডে কিন্তু আমরা ডব্লিউডিপিটাকে লিখবো। আর জেনারেল প্ল্যান্ট হলে ডাইরেক্ট ডেপ্রিসিয়েশনটা আমরা ডেবিট সাইডে লিখবো। তাহলে যেটা আমাদের ডব্লিউডিপি বলে দেওয়া আছে জেনারেল প্ল্যান্টের, ওটাকে কিন্তু আমরা ইগনোর করব, ঠিক আছে? এবার আমাদের বলে দেওয়া আছে শেয়ার অফ জেনারেল ওভারহেড দিয়ে দেওয়া আছে আমাদের 2000 রুপিস। তাহলে লিখি যে শেয়ার অফ জেনারেল ওভারহেড টু শেয়ার অফ জেনারেল ওভারহেড আমাদের আছে 2000 রুপিস, 2000। আর কি আছে আমাদের? বলেছে যে মেটেরিয়াল লস বাই ফায়ার এর রেসপেক্টে কিন্তু কোনো আমরা মানে ইন্স্যুরেন্স ক্লেম কিছু পাইনি, তাহলে পুরোটাকেই কিন্তু আমরা কস্টিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে চার্জ করব। তাহলে কি বাই যদি প্রফিট হয়, হ্যাঁ, ধরো কোনো মেটেরিয়াল কিছু সেল করলো, হ্যাঁ, বা কোনো আমাদের মেটেরিয়াল লস হলো কি প্লান্ট লস হলো, তার রেসপেক্টে আমরা ইন্স্যুরেন্স ক্লেম পেলাম। এবারে ইন্স্যুরেন্স ক্লেমটা যদি বেশি হয় তখন আমাদের প্রফিট হবে, আর ইন্স্যুরেন্স ক্লেম রিসিপ্টটা যদি কম হয় তখন কিন্তু আমাদের লস হবে। আমরা দেখাবো বাই ব্যাংক বলে ইন্স্যুরেন্স ক্লেমের টাকাটা, বা যদি কোনো মানে মেটেরিয়াল বা প্লান্ট যদি সেল করে সেল ভ্যালুটা আমরা বাই ব্যাংক বলে দেখাবো, আর লস হলে বাই কস্টিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট করব, আর প্রফিট হলে আমরা টু কস্টিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট করব। কিন্তু এটা যে মানে বলে দিয়েছে মেটেরিয়াল স্টোলেন, হ্যাঁ, মেটেরিয়াল লস বাই ফায়ার বলেছে, কিন্তু কোনো ইন্স্যুরেন্স ক্লেম আমাদের নেই। তাহলে পুরোটাই লস, যেহেতু আমরা পুরোটাই কন্ট্রাক্ট মানে কস্টিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে চার্জ করব। তাহলে লিখি বাই কস্টিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, বাই কস্টিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। কত টাকা আছে? মেটেরিয়াল লস বাই ফায়ার বলেছে আমাদের 500 রুপিস, 500। এরপর আমাদের কি আছে দেখো, লাস্ট আইটেম আমাদের দিয়ে দেওয়া আছে যে কস্ট অফ আনসার্টিফাইড ওয়ার্ক, এটা আমাদের কিন্তু পরে আসবে। এইবার এই অবধি করে আমি থামবো। ডেবিট সাইড আমি টোটাল করব, অল টাইম কিন্তু আমাদের ডেবিট সাইডটা বড় হবে।
ঠিক আছে, যে ব্যালেন্সটা বেরোবে সেটাকে আমরা লিখবো বাই কস্ট অফ কন্ট্রাক্ট সিডি। আচ্ছা মন দিয়ে দেখো কিন্তু অঙ্ক, এটা টোটাল করলে কত হয়? দেখো 30 আর 10 40, 40 মানে 42,500, 48,500, 54,500 মানে 94,500, 1 লাখ মানে 4,500, 1,06,500। একটু চেক করে নাও 1,06,500 আমি ঠিক বললাম কিনা। 1,06,500, 1,06,500, 1,07,500 হচ্ছে তাই তো? 1,07,000, 1,07,500। তাহলে টোটাল লিখি আমি 1,07,500। তাহলে সেখান থেকে আমাদের লেস হচ্ছে তোমার 2,500 রুপিস। ঠিক আছে, টোটাল কত চার একবার পড়বো আমি। 30 আর 10 40 মানে 42,500, 48,500, 54,500, 94,500 মানে 1,04,500, 1,06,500 তো হচ্ছে গো, 1,06,500 হচ্ছে। ঠিক আছে, এটা 1,06,500 দেবে। আমি যা করেছিলাম ঠিকই করেছিলাম 1,06,500। তাহলে এখানটা আমাদের হলো 1,06,500, তার থেকে 2,500 মাইনাস হচ্ছে মানে 1,04,000। ঠিক আছে, 1,04,000। তাহলে আমরা লিখি যে বাই কস্ট অফ কন্ট্রাক্ট সিডি। এই সিডিটাকে আমরা আবার বিডি করে নিয়ে আসবো। টু কস্ট of contract BD কত হলো আমাদের 1,04,000। ঠিক যে স্টাইলে আমি অঙ্ক করাচ্ছি এই স্টাইলে কিন্তু অঙ্ক হবে। এই ক্রেডিট সাইডে কিন্তু এবার আমি দুটো জিনিসই বসাবো, দুটো জিনিসই সব সময় বসবে। আমরা আগে লিখবো বাই এই নিচেতে বাই তোমার হচ্ছে কি কন্ট্রাক্টি অ্যাকাউন্ট, বাই কন্ট্রাক্টি অ্যাকাউন্ট বলে আমরা লিখবো ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। আর লিখবো বাই ওয়ার্ক ইন প্রোগ্রেস সিডি, ডব্লিউআইপি লেখা যেতে পারে। ওয়ার্ক ইন প্রোগ্রেস এই দুটো জিনিসই কিন্তু সব সময় বসবে। ওয়ার্ক ইন প্রোগ্রেস সিডি এখানটা আমরা লিখবো যে ভ্যালু অফ আনসার্টিফাইড ওয়ার্ক, ভ্যালু অফ ওয়ার্ক আনসার্টিফাইড, আনসার্টিফাইড। আচ্ছা তো আনসার্টিফাইডটা আমাদের এখানে বলে দেওয়া আছে দেখো। হ্যাঁ আমাদের আনসার্টিফাইড ওয়ার্ক তোমাদের বলে দেওয়া আছে 5,000 রুপিস। ঠিক আছে, 5,000 রুপিস। এইবার আমি একটা কথা তখন কিন্তু বলেছিলাম যে ক্যাশ রিসিভড আর ওয়ার্ক সার্টিফাইড দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটা বলে দেয়। যথারীতি আমাকে এখানে কিন্তু ক্যাশ রিসিভড বলে দিয়েছে। তো যখন আমি মানে ওয়ার্ক সার্টিফাইড থেকে রিটেনশন মানিটা মাইনাস করলে আমরা ক্যাশ রিসিভড পাই। তার মানে ওয়ার্ক সার্টিফাইড থেকে রিটেনশন মানি মাইনাস করলে যেটা হয় সেটা হবে আমাদের মানে ক্যাশ রিসিভড। তো ক্যাশ রিসিভড আমাদের কত বলে দেওয়া আছে দেখো, পরিষ্কার বলে দিয়েছে 90% অফ ওয়ার্ক সার্টিফাইড। তো ক্যাশ রিসিভড বলে দেওয়া আছে 1,62,000। এর জন্য আর আলাদা করে আমি আচ্ছা ওয়ার্কিংসই করে দিই, ওখানটা জায়গা নেই। তাহলে এইখানটা আমি করছি ওয়ার্কিংস। দেখো এখান থেকে আমাদের অঙ্ক শুরু হলো, এইখানটা আমি ওয়ার্কিংস করছি, ওয়ার্কিংস। তাহলে লিখেই দিচ্ছি ওয়ার্কিংস যে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। তাহলে ক্যাশ রিসিভড আমাদের কত দিয়ে দেওয়া আছে? ক্যাশ রিসিভড আমাদের দেখো বলে দেওয়া আছে যে তোমার 1,62,000, 1,62,000। এটা হলো ওয়ার্ক সার্টিফাইডের 90%। তাহলে আমরা যখন ওয়ার্ক সার্টিফাইড করব 100/90 করব বলে দিয়েছি। ক্যাশ রিসিভড বলে দেওয়া থাকলে যখন ওয়ার্ক সার্টিফাইড করব উপরে 100 বসবে, আর ওয়ার্ক সার্টিফাইড যখন বলে দেওয়া থাকে আমরা ক্যাশ রিসিভড বার করব আমাদের 100টা কিন্তু নিচে বসবে। তো 1,62,000 ইনটু 100/90 এটা করলে কত হয় আমাকে একটুখানি বলো। 1,62,000 ইনটু 100/90 করলে কত হয় আমাকে একটু ক্যালকুলেটরে বলো করে। কত হচ্ছে? 1,80,000, 1,80,000, 1,80,000। তাহলে আমি এখানে লিখছি যে 1,80,000 মানে ওয়ার্ক সার্টিফাইড 1,80,000। তাহলে এবারে আমাদের ক্রেডিট সাইডটা কিন্তু বড় হবে। হ্যাঁ যেরকম স্টাইলে বলছি শোনো, ক্রেডিট সাইডটা আমাদের বড় হবে, যে ব্যালেন্সটা বেরোবে সেটাকে আমরা লিখবো নোশনাল প্রফিট সিডি। তাহলে ক্রেডিট সাইড আমাদের হলো 1,85,000,
1,85,000 যে স্টাইলে করাচ্ছি সব অঙ্কগুলো বারবার বলছি এই একই স্টাইলে কিন্তু হবে প্রোফর্মা কিন্তু এরকমই। আচ্ছা 1,85,000 এখান থেকে আমরা মাইনাস করব 1,04,000 টাকা, তাহলে আমাদের বের হবে 81,000 এটাকে আমরা লিখব টু নোশনাল প্রফিট NOTIONAL টু নোশনাল প্রফিট সিডি। এই নোশনাল প্রফিটটাকে আমরা আবার সিডিটাকে বিডি করে উল্টো সাইডে নিয়ে আসবো বাই নোশনাল প্রফিট বিডি কত বেরিয়েছে 81,000। আচ্ছা আমাদের অঙ্ক কিন্তু হয়ে আসছে। এবার আমি ডেবিট সাইডে লিখবো, সব অঙ্কের জন্য একই লেখা বারে বলছি। আমরা ডেবিট সাইডে লিখবো টু কস্টিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, টু কস্টিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। এখানে আমরা লিখবো প্রফিট কনসিডার্ড, ঠিক এই লেখা লিখবে, এন্ড টেকেন টু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। এইটা কিন্তু আমাকে একটুখানি বোঝাতে লাগবে। হ্যাঁ আমি আগেই বলেছি এটা হলো আমাদের এস্টিমেটেড প্রফিট কিন্তু আমরা বার করছি। শোনো এটা কিন্তু ডিপেন্ড করবে আমার কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে, মানে ওয়ার্ক সার্টিফাইড এর পার্সেন্টেজের উপরে ডিপেন্ড করবে কতখানি টাকা আমি প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করব। রুলগুলো আমি একটুখানি বলে দিচ্ছি শোনো। মানে আমাদের এখানে মানে চারটে রুল হবে প্রফিটে কতখানি আমি ট্রান্সফার করব, তার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েটটা আমাদের মানে অ্যাপ্লাই হবে। প্রথমে আমাদের ওয়ার্ক সার্টিফাইড বাই কন্ট্রাক্ট প্রাইস ইনটু 100 করে পার্সেন্টেজ অফ ওয়ার্ক সার্টিফাইড বার করতে হবে। আবার বলে দিচ্ছি ওয়ার্ক সার্টিফাইড বাই কন্ট্রাক্ট প্রাইস ইনটু 100 করে আমাদের পার্সেন্টেজ অফ ওয়ার্ক সার্টিফাইডটা বার করতে হবে। সেই পার্সেন্টেজ অফ ওয়ার্ক সার্টিফাইডটা যদি বিলো 25% হয় তাহলে কিন্তু আমরা এই প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে কোনো টাকা ট্রান্সফার করব না। একদম তোমাকে রুলগুলো কিন্তু পরিষ্কার করে আমি বলে দিচ্ছি। আর এই যে অঙ্কটা যেটা করেছি এইভাবেই কিন্তু সব অঙ্ক হবে। হ্যাঁ তোমার চেঞ্জ কোথায় আসবে, তোমার চেঞ্জ মেরে দিতে হবে, হয়তো প্লান্টের তোমাকে WDVটা বার করতে হবে, এই সমস্ত জায়গায় চেঞ্জ আসবে, বিশেষ একটা চেঞ্জ কিন্তু কিছু হবে না। মোটামুটি স্ট্যান্ডার্ড অঙ্কই কিন্তু আমি করাচ্ছি প্রথম অঙ্কটা। তাহলে বললাম যে ওই ওয়ার্ক সার্টিফাইডের পার্সেন্টেজটা যদি বিলো 25% হয় তখন নো প্রফিট নিড টু বি ট্রান্সফার টু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। তাহলে এখানে আমরা কিন্তু তখন নীল লিখব। এবারে মানে ওয়ার্ক সার্টিফাইডের পার্সেন্টেজটা যদি 25% বা তার বেশি হয়, মানে 25% অর মোর বাট লেস দ্যান 50%, তখন ফর্মুলা আমাদের কি আছে, কত টাকা আমরা প্রফিটে ট্রান্সফার করব। ফর্মুলাটা হলো 1/3 ইনটু নোশনাল প্রফিট ইনটু ক্যাশ রিসিভড বাই ওয়ার্ক সার্টিফাইড। এইবারে প্রফিটের পার্সেন্টেজটা যদি 50% বা 50% এর বেশি হয়, কিন্তু 75% যদি 75% পর্যন্ত যদি হয়, ঠিক আছে, তখন প্রফিটের মানে কতখানি আমরা প্রফিটে ট্রান্সফার করব না 1/3 এর জায়গায় শুধু আমাদের 2/3 হয়ে যাবে, মানে 2/3 ইনটু নোশনাল প্রফিট ইনটু ক্যাশ রিসিভড বাই ওয়ার্ক সার্টিফাইড। এবারে লাস্টটা হলো যখন কন্ট্রাক্ট এট নিয়ারলি কমপ্লিশন স্টেজ, ঠিক আছে, তোমার ধরো 90% মতো কন্ট্রাক্ট কমপ্লিট হয়ে গেছে, তখন কতখানি টাকা আমরা প্রফিটে ট্রান্সফার করব, তখন আমাদের এস্টিমেটেড প্রফিট বার করে নিতে হয়। ফর্মুলাটা হলো এস্টিমেটেড প্রফিট ইনটু ক্যাশ রিসিভড বাই হচ্ছে কি কন্ট্রাক্ট প্রাইস। এই কটা আমাদের ফর্মুলা। তাহলে সবার আগে আমাকে জানতে লাগবে যে ওয়ার্ক সার্টিফাইডের পার্সেন্টেজটা কত, সেটা আমি আগে বার করব। তাহলে এখানে লিখি যে এটা নাম্বার 1 ছিল, এটা নাম্বার 2, পার্সেন্টেজ অফ ওয়ার্ক সার্টিফাইড, পার্সেন্টেজ অফ ওয়ার্ক সার্টিফাইড। তাহলে লিখি ওয়ার্ক সার্টিফাইড ডিভাইডেড বাই কন্ট্রাক্ট প্রাইস। সব সময় কিন্তু এইভাবেই করব, ওয়ার্ক সার্টিফাইড বাই কন্ট্রাক্ট প্রাইস ইনটু 100। তাহলে ওয়ার্ক সার্টিফাইড আমরা বার করেছি 1,80,000, আর কন্ট্রাক্ট প্রাইস দেখো আমাদের বলে দেওয়া আছে, সবার প্রথমেই কিন্তু আমাদের বলে দেওয়া আছে কন্ট্রাক্ট প্রাইস তোমার 3,50,000, ঠিক আছে। তাহলে 1,80,000 বাই 3,50,000, একটু পার্সেন্টেজটা করো ক্যালকুলেটর, ইনটু 100, মানে ওয়ার্ক সার্টিফাইড বাই কন্ট্রাক্ট প্রাইস ইনটু 100। 1,80,000 বাই মানে 50 একটু বেশি হবে, 1,80,000 বাই 3,50,000 ইনটু 100 কত হচ্ছে 51.42।
51.42%, 51.42%। তাহলে এখানে আমি শিখিয়ে দিলাম। তাহলে 50 বা 50 যদি বেশি হয়, হ্যাঁ, কিন্তু 75% যদি হয়, তখন কতখানি আমরা প্রফিটে ট্রান্সফার করব? না 2/3 ইনটু নোশনাল প্রফিট ইনটু ক্যাশ রিসিভ বাই ওয়ার্ক সার্টিফাইড। তাহলে সেটাকে আমরা এখানে বার করি, ঠিক আছে? এই ওয়ার্কিংসে আমি করে নিচ্ছি। প্রফিট, এটা মানে 3 নম্বর করছি ওয়ার্কিংস। প্রফিট টু বি taken to profit and loss, তাহলে লিখি 2/3 হয়ে আসছে আমাদের ইনটু নোশনাল প্রফিট, 2/3 ইনটু নোশনাল প্রফিট ইনটু ক্যাশ রিসিভড, ক্যাশ এখানে ঢুকিয়ে দিলাম, ক্যাশ রিসিভড divided by what? Certified. Divided by what? Certified. হ্যাঁ, cash received by what? Certified. এই হলো আমাদের ফর্মুলা। 2/3 into notional profit into cash received by work certified। তাহলে লিখি এখানে 2/3 আমাদের নোশনাল প্রফিট কত বেরিয়েছে? নোশনাল প্রফিট আমাদের বেরিয়েছে দেখো 81,000, ঠিক আছে? নোশনাল প্রফিট আমাদের বেরিয়েছে 81,000। তাহলে লিখি আমি 2/3 ইনটু 81,000। এবার একটু বলি, তাহলে আমরা ক্যাশ রিসিভড জানি, ওয়ার্ক সার্টিফাইডও জানি। ক্যাশ রিসিভড ওটা বলে দিয়েছিল, ওয়ার্ক সার্টিফাইডকে আমরা বার করে নিয়েছি। তো ক্যাশ রিসিভড ছিল 1,62,000 আর ওয়ার্ক সার্টিফাইড করেছি 1,80,000। 1,62,000 বাই 1,80,000 এরকম ভাবে তুমি যদি লেখো, এক্সামিনাররা তোমাকে বোকা ভাববে, ঠিক আছে? এত বড় ফিগার লিখবে কেন? এটা করলে দেখবে 90%ই আসছে, কারণ আমাকে পরিষ্কার বলে দিয়েছে ক্যাশটা মানে ক্যাশ রিসিভটা হলো, দেখো ক্যাশ রিসিভ বাই ওয়ার্ক সার্টিফাইড মানে ক্যাশ রিসিভ আর ওয়ার্ক সার্টিফাইডের মধ্যে তোমার হচ্ছে কি রিলেশনটা। তো 10% আমাদের রিটেনশন মানি যদি হয়, আমরা তো বলেই দিই যে 90% অফ ওয়ার্ক সার্টিফাইড, তাহলে ক্যাশ রিসিভ অবভিয়াসলি ওয়ার্ক সার্টিফাইডে 90%, আমি ডাইরেক্ট লিখবো 90/100। আর যদি 1,62,000 মানে ক্যাশ রিসিভ যেটা বললো বাই 1,80,000 যদি করো, সেই কেটে কুটে দেখবে 90/100ই আসছে। হ্যাঁ, এটা করলে কিন্তু এক্সামিনারটা বোকা ভাববে তোমাকে, ঠিক আছে? বা জায়গাটাও তোমার বেশি লাগবে। তো একবার ডাইরেক্ট আমি করে দিই যে 90/100। কি বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে এটা করলে কত হয় দেখো, 81 কে 3 দিয়ে কাটলে তোমার 27 হয়। 27 ইনটু 2 মানে 54,000। 54,000 এ তুমি 90% করবে, মানে 54,000 থেকে 5,400 তুমি মাইনাস করবে। তো 49,600 হচ্ছে কিনা একবার বলো, 49,600 হচ্ছে কিনা একবার বলো। মানে 2/3 ইনটু 81,000 ইনটু 90/100 করলে কত হচ্ছে একটু বলো। 49,600 হচ্ছে কিনা বলো। 81,000 ইনটু 2/3 ইনটু 90/100, তাই হচ্ছে তো 48,600। আচ্ছা, তোমার বললাম যে 54,000 থেকে 5,400, হ্যাঁ ঠিকই আছে, 48,600 ঠিক বলেছো, 48,600। তাহলে এখানটা আমি লিখি যে 48,600। এবার আমরা ব্যালেন্স বার করব। ব্যালেন্সটাকে লিখব টু ওয়ার্কিং প্রোগ্রেস সিডি, ব্র্যাকেটে লিখব রিজার্ভ ফর কন্টিনজেন্সিস, ঠিক আছে? তাহলে টোটাল করি, এখানে একটাই তো ফিগার আছে 81,000। 81,000 এখানে লিখলাম 81,000। 81,000 থেকে 48,600 মাইনাস হবে, কত হবে বলো? দেখে কাটাকে 9 করে 9 করে 11 2 11 32,400। আচ্ছা, ওকে 3 8 11, ঠিক আছে, 32,400 ব্যালেন্সটা। এটাকে আমরা লিখব যে টু ওয়ার্ক ইন প্রোগ্রেস সিডি, ব্র্যাকেটে লিখব যে রিজার্ভ ফর কন্টিনজেন্সিস, ব্র্যাকেটে আমরা লিখব রিজার্ভ ফর কন্টিনজেন্সিস, রিজার্ভ ফর কন্টিনজেন্সিস। দেখো, বলতে গেলে আমাদের এখানে কিন্তু অঙ্কটা মানে শেষ হয়ে গেল, কিন্তু যেহেতু এগুলো ইনকমপ্লিট কন্ট্রাক্ট, যেগুলো আমাদের সিডি আছে, যে সিডি গুলো দেখো একদম সহজ করে বলে দিই, যে সিডি গুলোকে তুমি বিডি করোনি, সেই সিডি গুলোকে পরের বছরের জন্য বিডি করে করে তুমি রেখে দাও। হ্যাঁ, দেখো ক্রেডিট সাইডে আমাদের কটা সিডি আছে যেটা আমাদের বিডি হয়। তুমি দেখো এই কস্ট অফ কন্ট্রাক্ট সিডিটা বিডি হয়ে গেছে, এই একটা আসলে মেটেরিয়াল ইন হ্যান্ড সিডি একটা আছে, হ্যাঁ, আর তোমার আছে এই ওয়ার্ক ইন প্রোগ্রেস সিডি। ক্রেডিট সাইডে আমাদের দুটো থাকছে, তাই না? তাহলে এগুলো আমরা ডেবিট সাইডে লিখি
যে এটা আগে নিচে, এগুলো পরের বছরের জন্য আমরা ওপেনিং ব্যালেন্স করে রেখে দিচ্ছি। টু তোমার মেটেরিয়াল ইন হ্যান্ড বিডি। মেটেরিয়াল আমাদের কত টাকা ছিল? মেটেরিয়াল ইন হ্যান্ড সিটি ছিল আমাদের 2000 রুপিস, এটাকে বিডি বলে টেনে রেখে দিলাম। আর একটা আমাদের আছে তোমার ওই ওয়ার্ক ইন প্রোগ্রেস যেটা সিডি আছে, দেখো ওয়ার্ক ইন প্রোগ্রেস সিডি আনসার্টিফাইড তোমার হচ্ছে কি 5000। তাহলে লিখি টু ওয়ার্ক ইন প্রোগ্রেস বিডি আমাদের কত আছে? তোমার হচ্ছে কি 5000 রুপিস, 5000। এবার ডেবিট সাইডে দেখো কটা তোমার হচ্ছে কি সিডি ছিল। তোমার হচ্ছে কি একটা আছে ওয়েজেস, আউটস্ট্যান্ডিং ওয়েজেস সিডি, আর একটা আমাদের লাস্টে আছে দেখো এই যেটা বললাম রিজার্ভ ফর কন্টিনজেন্সিস ওয়ার্ক ইন প্রোগ্রেস সিডি। এই দুটোকে আমরা ডেবিট সাইডে লিখবো। তাহলে লিখি যে বাই একটু ঘরটাকে বাড়িয়ে নিলাম, বাই আউটস্ট্যান্ডিং ওয়েজেস বিডি। আউটস্ট্যান্ডিং ওয়েজেস আমাদের কত টাকা ছিল? আউটস্ট্যান্ডিং ওয়েজেস দেখো আমাদের আছে 6000 টাকা, 6000 টাকা আউটস্ট্যান্ডিং ওয়েজেস বিডি করলাম। আর বাই ওয়ার্ক ইন প্রোগ্রেস বিডি, যেটা আমাদের রিজার্ভ ফর কন্টিনজেন্সিস আছে। রিজার্ভ ফর কন্টিনজেন্সিস আমাদের আছে দেখো তোমার কত টাকা বের হলো, মানে 32,400। ঠিক আছে, 32,400। ব্যাস, এগুলোকে কোনো আর ক্লোজ করবে না, হয়ে গেল কেন? এইভাবেই ছেড়ে দেবে। ঠিক আছে, তাহলে যেটা বলার করিয়ে দিলাম, মোটামুটি স্ট্যান্ডার্ড অঙ্কই ছিল। আরো আমি 5টা মতন অঙ্ক কিন্তু তোমাদের আমি কন্ট্রাক্টে পেয়ে যাবে, মানে যেগুলো করিয়ে দিচ্ছি এগুলো থেকেই পরীক্ষায় আসবে। আর প্রত্যেক দিনে যেটা বলার সেটা আরেকবার বলবো, রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে রেগুলার ক্লাসগুলো ফলো করো। থ্যাংক ইউ সবাইকে।